স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য সচিব জনাব আবু হানা মুর্শেদ জামান সাহেব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমাদের সচিব সাহেব বিস্তারিত সব বলেছেন, এটা আমার জন্য অনেকটাই অফলোড করেছে আমাকে, অতএব আমি আর এখন খুব বেশি বক্তব্য রাখার কিছু নেই। শুধুমাত্র আমি আশাবাদী যে আমরা সবাই মিলে একসাথে কাজ করার, আজকে যে এই অনুষ্ঠানের পূর্বে যে আমরা সভাটা করেছি, তো সেখানে যে অঙ্গীকারগুলো আমরা করেছিলাম পরস্পরকে সাথে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এবং আমাদের ভুল শুদ্ধ সবগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে আমাদের জাতির লক্ষ্য, বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, উন্নত বাংলাদেশ গড়ার জন্য সে পথে আমরা আমাদের সর্বাত্মক সবটুকু করব এবং তার মাধ্যম দিয়ে আমরা সফলতা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা ভালো করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ জি, এবার প্রশ্ন। থাকে কিন্তু পরবর্তীতে খবরগুলো এখন বের হচ্ছে প্রধানমন্ত্রী আপনারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু যখন চাকরি চলে যাওয়ার পর এই খবরগুলো গণমাধ্যমে আসে, আপনার সরকারের অর্জন ম্লান করে কিনা, বা যখন থাকে দায়িত্বে তখন আপনারা কেন আপনারা বুঝতে পারেন না, আপনাদের তো এগুলো নিয়েই কাজ করে, কেন বোঝা যায় না, নাকি না বুঝো, নাকি আপনাদের চয়েসে ভুল থাকে? না, আমার মনে হয় এভাবে আমরা যদি এভারেজে বলি তাহলে ঠিক হবে না। আমরা কোনো মানুষে শতভাগ পরিশুদ্ধ না, আর আর সমাজের সব মানুষ পরিশুদ্ধ হবে এটা এমন পৃথিবীতে খুব কম দেশে আছে। তো দেশটাকে উন্নতির লক্ষ্যে মানুষের স্বপ্ন পূরণের জন্য দুর্নীতি একটা বড় ধরনের প্রতিবন্ধক। অতএব দুর্নীতিকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং দিই না, এই মানসিকতাটা আমাদের মধ্যে থাকতেই হবে। তো সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করব। আমাদের কাজ করতে গিয়ে যদি কোথাও কখনো কখনো দুর্নীতি আমাদের কাছে আমরা অবহিত হই, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কেন, আপনারা তো নিশ্চয়ই সাক্ষী, কোভিডকালীন সময়ে আমাদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যদিও এটার পরিমাণ ছিল একেবারেই নগণ্য, 0.49% অভিযোগ আসছে, কিন্তু আমি তো তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং দেখা যায় যে এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি একেবারে আমার মনে হয় যেন যে অভিযোগগুলো ছিল অভিযোগগুলো একেবারে কমে গেছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের প্রকৌশলীরা কাজ করেন, তো প্রকৌশলীরা কাজ করতে গিয়ে সেখানে আমরা দেখা যাচ্ছে 0.02%, 5%-এর মধ্যে আমরা এরকম কিছু আইডেন্টিফাই করতে সক্ষম হই। তো তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং যার জন্য আমাদের কাজের গুণগত মান বাড়ছে এবং লোকজন সতর্ক হয়েছে। তবে আমরা আপনার পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হই, এই কথাটা ঠিক না। আমরা কাজের চলমান অবস্থায়ও আমরা এরকম বহু দুর্নীতি অথবা কিছু অনিয়ম আমরা যখন আইডেন্টিফাই করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় না, জলাবদ্ধতা কেন কমছে না এই কথাটা আবার সত্য হবে না। সত্য হলো যে জলাবদ্ধতা যথেষ্ট কমেছে এবং এখনও কোথাও কোথাও এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে বৃষ্টির ধরন, পরিমাণ, এটার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে। আর তাৎক্ষণিক বৃষ্টি হলে যেমন কোথায় কোথায় হয়তো ওয়াটার ড্রেন আউট হওয়ার জন্য যে আপনার ড্রেনগুলো কোনো কোনো জায়গায় হয়তো অপরিষ্কার ছিল, পরিষ্কার হয়ে যাওয়ার পর তাৎক্ষণিক নেমে গিয়েছে। আর আপনার বৃষ্টি যদি বেশি ভারী বৃষ্টি হয় তাহলে এই পানিটা অপসারিত হয়ে যেতে যে একটু সময় লাগে, সেটুকু সময় হতে পারে। কিন্তু আমার তো মনে হয় আপনারা এই ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করা উচিত। 5 বছর পূর্বে আমি মন্ত্রী যখন হলাম তখন 2019 সালে এখানে আমরা দেখা গেছে গাড়ি নিয়ে ঢোকা কঠিন ছিল, প্রায় হাঁটুর উপরে এখানে পানি ছিল। তো এখন তো এরকম একটা বারও ঘটে নেই।
আমাদের তেজগাঁ এলাকা দেখা যাচ্ছে 7 দিন পর্যন্ত পানি জমা থাকতো, কিন্তু এরকম ঘটনা এখন নাই। শান্তিনগর সহ ইস্কাটন এই সমস্ত এলাকাতে আমার তো মনে হয় আমাদের সবার অভিজ্ঞতা আছে, রাজারবাগ এখানের মধ্যে 5-7 দিন পর্যন্ত পানি জমা থাকতো। এখন তো একটা বারও এরকম ঘটনা ঘটে নাই। তো এখন আমার মনে হয় যথেষ্ট উন্নতি হয়েছে। আর কিছু বিচ্ছিন্ন কোথায় কোথায় জলাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে, সেগুলোর কারণগুলো আমরা খুঁজে বের করে যাতে নাকি যদি প্রতিকার করার মতন কিছু থাকে অবশ্যই করা হবে। মাননীয় মন্ত্রী, দেশে তো এখন সবচেয়ে আলোচিত কিন্তু দুর্নীতি আর অনিয়মের একটা খবর, ঠিক না? এই ব্যাপারে জনগণের মনে প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ সরকার অনেকদিন থেকে টানা 15 বছরের বেশি ক্ষমতায় আসছে, আপনিও একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকারের মন্ত্রী, 5 বছরের 6 বছরের কর্মী। আপনি কি মনে করেন যে প্রশাসক হিসাবে আওয়ামী লীগ সরকার এই সমস্ত বন্ধ করতে না পারার কারণে ব্যর্থতার সৃষ্টি হয়েছে? আমি তো মনে করি আমাদের যথেষ্ট সফলতার কথা অস্বীকার করা যাবে না। আমাদের 1 লক্ষ কোটি টাকার বাজেট এখন 8 লক্ষ কোটি টাকায় হয়েছে। তো এটা হওয়ার জন্য আমাদের তো সর্বাঙ্গীন সফলতাগুলো যদি না থাকতো, দুর্নীতি যথেষ্ট কমানো হয়েছে এবং এখনও চলমান আছে। এই দুর্নীতির বিরুদ্ধে শুধু আমরা যুদ্ধ করি না, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে, সুইজারল্যান্ডও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে, জাপানও দুর্নীতির বিরুদ্ধে করে, সিঙ্গাপুর করে। অর্থাৎ পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে এটা কেউ ক্লেম করে না। বাট দুর্নীতি এমন কোনো মাত্রায় থাকাটাকে কখনো বরদাস্ত করা হবে না যে মাত্রাটা আমাদের উন্নয়নের জন্য অথবা আমাদের জন্য অসহ্যজনক হবে, যে বাধা সৃষ্টি করবে, এটাকে সহ্য করা হবে না। এবং তার বিরুদ্ধে চলমান ব্যবস্থা আছে। এর মধ্যে যাদেরকে যেখানে পাওয়া যায় তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠিনভাবে ব্যবস্থা নিয়েছে। আর আমাদের আজকে মাথাপিছু আয় আমাদের ধরেন $500 থেকে $2,824 রূপান্তরিত হয়েছে, যদি সত্যিকার অর্থে আমরা যদি এই সমস্ত সর্বাঙ্গীনভাবে কাজ না করতাম অথবা সফলতা না থাকলেও, তাহলে এই অর্জনটা হতো না। আমাদের আজকে অনেক যে সমস্ত অর্জনগুলো আছে, আমি এখন ক্যাটাগরিক্যালি বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি শুনতে চাইলে আমি শুনে দিই। কিন্তু আমাদের এতগুলো সফলতা, যেমন আমাদের পদ্মা ব্রিজের এগেনস্টে আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং বড় বড় রাষ্ট্রের বড় বড় শক্তিধর দেশগুলা বলেছে দুর্নীতির কারণে তারা ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কানাডিয়ান কোর্টের মধ্যে যখন এটার জন্য বিচার হয়, সে বিচারে দেখা গেছে যে দুর্নীতির কোথাও প্রমাণ অস্তিত্ব তারা সেখানে দাখিল করতে পারেন না এবং মামলা খারিজ করে দিয়েছেন। তো আন্তর্জাতিক আপনার প্ল্যাটফর্মে আমাদের দেশের ইমেজ অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের দুর্নীতি যত বড় অভিযোগ আনা কোনো হোক না কেন, আসলে এটা বাস্তবতা অসঙ্গতিপূর্ণ। আমরা বলছি একটা বিষয়, আজকে সাদেক এগ্রোতে ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে ওদের জমি দখলকে কেন্দ্র করে। যে সাদেক এগ্রো বছরের পর বছর জমি দখল করেছিল, আজকে কেন হঠাৎ করে তারা, মানে সিটি কর্পোরেশনের সিও সাহেব এখানে আছেন, আজকে কেন তারা বুঝলেন যে দখল হয়েছে, বা এই জায়গাটা কেন আগে থেকে প্রচেষ্টা নেওয়া হয়নি? না, আসলে সব কাজগুলো তো একদিনে করা সম্ভব না, আর আগে করাও সম্ভব না। যখন যেটা নজরে আসে তখন সেটা করা হয়। আমাদের এরকম বৈধ অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটাও একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা কসুরবিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। গণমাধ্যমে না আসলে কি এটা নজরে আসে না? গণমাধ্যমকে তো গুরুত্বহীন কেউ বলে না। সারা পৃথিবীতে গণমাধ্যম তাইলে তো অস্তিত্ব থাকতো না। গণমাধ্যমকে আমিও এত ইম্পর্টেন্ট দিয়ে আমরা এখন সবাই বসে আছি। এত রকম গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য। গণমাধ্যম আমাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে, আর গণমাধ্যম একটা বড় ধরনের শক্তি এবং উৎস। হ্যাঁ, ওয়াচডগ। হ্যাঁ, তো সেইটা আপনার গণমাধ্যমের একটা বড় শক্তি। আমরা আপনাদের তথ্য পাই এবং এইটা তো গণমাধ্যমের মৌলিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনের জন্য আমরা গণমাধ্যমকে প্রায়শই সবসময় আমরা ধন্যবাদ জানাই। মন্ত্রণালয়ের মন্ত্রী আপনি, গণমাধ্যমে আসার পরে সিটি কর্পোরেশন জানতে পারলো, এক্ষেত্রে সিটি কর্পোরেশনের ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এখন এই ব্যর্থতার পরিমাপ করার জন্য আসলে এই একটা বিষয় নিয়ে আমি তো মন্তব্য করা ঠিক হবে না। সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব পালন করে, তো সেখানে অনেক সফলতা থাকতে পারে আর কিছু কিছু ব্যর্থতা থাকতে পারে। তো আমি বিচ্ছিন্নভাবে বলতে গেলে এটা দেরি হয়েছে, এটাকে সাধুবাদ জানানোর কোনো সুযোগ যেমনি নাই, তেমন সামগ্রিকভাবে বলতে গেলে যদি তাদের অনেক উন্নতি হয়, আমি তো ভালো মন্দ সবগুলোকে বিবেচনা করে যখন নাকি একটা এগ্রিগেটেড ফিগার আউট করব,
তখন দেখা যাবে যে তাদের যদি সফলতার ভাগ বেশি হয় তো তাইলে তো আমি তাদেরকে আমার মনে হয় মন্দ বলতে পারবো না। মাননীয় মন্ত্রী, এবারও 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট, যেটার উল্লেখযোগ্য অংশ আপনাকে হয়তো বাস্তবায়ন করতে হবে। তো আপনি কি মনে করেন যে এর আগের যে বাজেটগুলো হয়েছে সেগুলো কি যথাযথ বাস্তবায়ন হয়েছে বা কোয়ালিটি বাস্তবায়ন হয়েছে? শুধুমাত্র বাজেট বাড়ালে হবে না। এবার কি সেটা বাস্তবায়ন করতে পারবেন? কতটুকু কোয়ালিটি এনশিওর করতে পারবেন? যে আমি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে, তো আমি আত্মবিশ্বাসের সহিত বলতে পারি আমাদের এক একটা সময়ের সাথে তুলনা করা হয় তো তো আমাদের গুণগত মান যেমনি উন্নত হয়েছে তেমনি বাস্তবায়নের পরিমাণ অনেক বেশি আমাদের বৃদ্ধি পেয়েছে। যেমন আমার কাছে আমি যদি এখন এখানে তথ্য দিতে যাই, দেখা যাচ্ছে যে আমাদের 97%, 98%, 99% আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বাস্তবায়নের সফলতার পরিচয় দিয়েছে। এটা অর্থ খরচের বিষয়। কোয়ালিটি বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু? আমি বললাম তো কোয়ালিটি আমাদের অনেক ইমপ্রুভ করেছে এবং এটা আমার স্ট্র্যাটেজিক্যাল রিপোর্ট না। বিদেশি সংস্থাগুলো যখন নাকি আমার সাথে সাক্ষাৎ করে এবং তারা আমাদেরকে টাকা দিতে এখন বেশি চায়, প্রাইম মিনিস্টার অফিসে যখন মিটিং হয় তো তখন তারা বলে যে স্থানীয় সরকার বিভাগের কাছে তারা বেশি অর্থায়ন করতে চায়। এই কারণে যে আমাদের গুণগত মান এবং আপনার কাজের প্রবৃদ্ধি ক্যাপাসিটি অনেক ভালো। এই বিষয়টা এখন আলোচনা শুধু আমার কাছে না, বিদেশি সংস্থারা এবং ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি যারাই মিটিং করে যে দে আর ভেরি স্পন্টেনিয়াস টু ফাইন্যান্স আস জাস্ট অ্যাজ বিকজ আওয়ার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ achievement is much more inappreciable compared to any time of the country. Governance of it. Yeah, and governance. করোনার সময় কথা বলেছিলাম যে সেই সময় মেম্বার চেয়ারম্যানদের নানা অনিয়মের কথা হচ্ছিল, সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতিউর রহমান সাহেবের স্ত্রীকে নাকি পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? না, মতিউর রহমান সাহেবের বিষয়টা এটা রাষ্ট্রের অন্য সংস্থা দায়িত্বপ্রাপ্ত, এটা আমাদের না। আর করোনাকালীন সময়ে আমি বলেছি বারবার আমাদের 0.49% জনপ্রতিনিধিকে অনিয়মের সাথে আমরা সংশ্লিষ্ট বলে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু 99.51% জনপ্রতিনিধি মানুষের বাড়িতে বাড়িতে খাওয়া পৌঁছায় দিয়েছে, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়েছে। যখন অনেকে পিতামাতাও সন্তানের খবর রাখে না, সন্তানও পিতামাতার লাশ ধরতে যায় না, তখন জনপ্রতিনিধি তাদেরকে সৎকার করেছেন, দাফনের কাজ করেছেন। তাদের জনপ্রতিনিধিদেরকে আমি মনে করি না যে এই 0.49%-এর কারণে আমি 99.51%-কে আমি গালি দিয়ে দিতে পারবো। আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একইভাবে সুস্থ নয়, কোথায় কোথায় আমার ত্রুটি বিচ্ছু থাকতে পারে। আর আমার সকল কাজ ত্রুটিমুক্ত হবে এই কথা ঠিক না, আর সব মানুষ ত্রুটিমুক্ত হয়ে গেছে পৃথিবীতে এমন কোনো দেশ নাই। অর্থাৎ আমি মনে করি জনপ্রতিনিধিরা জনগণের জন্য অনেক ভালো কাজ করেছেন, আমাদের সরকারি কর্মচারী কাজ করেছেন এবং সবাই সম্মিলিত কাজের কারণেই আজকের বাংলাদেশ আজ ফকির আর মিসকিনের দেশ না। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন যে সফলতার গল্প বলছিলেন এবং প্রকল্প বাস্তবায়নের সন্তুষ্টির কথা প্রকাশ করছিলেন। সেখানে আমরা যদি একটা অবস্থার দিকে তাকাই, সেখানে পদ্মা দশটিয়া প্রকল্পের যে পানি শোধনাগার প্রকল্প, সেখানে প্রায় 56 মাসে 710 কোটি টাকার মতো আর্থিক ক্ষয় হয়েছে। সেখানে কিসে আবার একটু শুনতে চাই। পদ্মা দশটিয়া যে পানি শোধনাগার প্রকল্প, সেখানে 710 কোটি টাকার আর্থিক ক্ষয় হয়েছে। আর সেখানে দৈনিক যেখানে 45 কোটি লিটার পানি উত্তোলন করার কথা ছিল, সেখানে এখন প্রায় 20 থেকে 25 লিটারের মতো 25 কোটি লিটারের মতো পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে। তাহলে আসলে যে আর্থিক ক্ষয়ক্ষতি এবং যে সফলতা, এটা কি অভাব? আপনি মার্ক করছিলেন, আসলে এখানে কত মার্ক দিচ্ছেন? এটা কি আসলে জনগণের ঘাড়ে বর্তা এই অর্থের টাকাটা? না, আমার মনে হয় এই সমস্ত তথ্যটা আপনাদেরকে পরিষ্কার হওয়া দরকার। সেখানে পদ্মা যশোলজিয়া যে প্রকল্প সেটা শতভাগ বাস্তবায়িত হয়েছে, কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন লাইনের আরেকটা প্রকল্প আমাদের বিদেশি ঋণের অফার ছিল এবং সেটা পরে কোভিড বিভিন্ন কারণে তারা ডিক্লাইন করেছেন এবং এটা নিয়ে আমাদের সময় ক্ষেপণ হয়েছে, যে জন্য আমরা ডিস্ট্রিবিউশন লাইন না থাকার কারণে আমাদের শতভাগ পানি সরবরাহ করা হচ্ছে না। তো এটার জন্য ঢাকা ওয়াসাকে আমরা দায়ী করতে পারি না, কারণ হচ্ছে যে এটা বাস্তবতা সম্বন্ধে আমরা জানি যে এখানে যেহেতু আমাদের যারা নাকি ফাইন্যান্সের অফার করেছিল তারা পরে ডিক্লাইন করেছে, কথাটা পরিষ্কার। তো এখন এখানে নতুন প্রকল্প, আবার নতুন ফাইন্যান্সের ব্যবস্থা নিয়ে আমরা এখন প্রকল্প নিচ্ছি এবং সে কারণে একটু ডিলে হচ্ছে এবং সেই জন্য আমাদের শতভাগ পানি ব্যবহার করা যাচ্ছে না।
এই জন্য ঢাকা ওয়াসাকে আমি সরাসরি ব্যাপার দায়ী করার কোনো, আর এই যেহেতু এখানে কোনো প্রকল্পই ছিল না, অতএব সকল বাস্তবায়ন না করার কারণে ওনাদেরকে মার্ক কম দেওয়ার আমার কোনো সুযোগ নেই। আমি মনে পরিষ্কার, জি, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।